প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ, এই নিয়মটা আমরা শিখবো কিভাবে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয়। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ আসলে কি বা কাকে বলে, এই সংক্রান্ত একটা তথ্য এখানে বা ইনফরমেশন দেওয়া আছে। কোনো সংখ্যাকে যদি আমরা এই যে এ গুণন 10⁻n রূপে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ কোনো সংখ্যাকে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো এই সংখ্যাকে আমরা যদি এইরকম রূপে প্রকাশ করতে পারি তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ হয়ে যাবে। কিন্তু এর কিছু কন্ডিশন দেওয়া আছে। এই যে কন্ডিশন, সেটা হচ্ছে এই এনটা কি, এই এনটা হইতে হবে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড বলতে যে এন বিলংস টু জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলা? ধরো -4, -3, -2, -1, তারপরে 0, তারপরে হচ্ছে 1, তারপর 2, তারপর 3, এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো এন হইতে হবে যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এই যে এর যে মানটা আছে, তো এই এর মানটা কি হইতে হবে? 1 এর চেয়ে বড় অথবা 1 হবে, আর 10 অপেক্ষা ছোট হবে। 1 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে, অথবা 10 অপেক্ষা কি হবে? ছোট হবে এর মানটা। তো তোমরা এটা মনে রাখবা, এর মান হচ্ছে 1 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে, অথবা 10 এর চেয়ে ছোট হবে। আর এনটা কি হবে? এন বিলংস টু জেড হবে, অর্থাৎ এন এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত থাকবে। আর একটা কথা বলা হচ্ছে বৈজ্ঞানিক রূপ মানে কি? এ গুণন 10⁻n, এই আকারে আমাকে প্রকাশ করতে হবে একটা সংখ্যাকে। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। তাহলে প্রথমে যে ক নম্বর অঙ্কটা বলা হয়েছে, এটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। কাজ ক নাম্বার, 15,000। তো দেখো, এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে তোমার জানতে হবে যে এখানে সার্থক সংখ্যা কয়টা আছে, সার্থক সংখ্যা কোনগুলা। হ্যাঁ, 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9টা অঙ্ক আছে, যে এই 9টা অঙ্ক হচ্ছে আমাদের সার্থক সংখ্যা। তাহলে এই সার্থক সংখ্যা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। আর শূন্য কি সংখ্যা? শূন্য হচ্ছে আমাদের স্বার্থহীন সংখ্যা। ওকে, তাহলে এটাকে যদি আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই, আচ্ছা, তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে যে কোনো সংখ্যাকে এ গুণন 10⁻n আকারে প্রকাশ করতে হবে। তাহলে ক নম্বর 1500 এটা দেওয়া আছে। তো দেখো, খুবই সহজ বিষয়টা, তোমরা ভালো করে বুঝো। এখানে দশমিক নাই, এখানে তুমি এক জায়গায় দশমিক নিয়ে আসতে হবে। তুমি এখানে ধরে নাও একটা দশমিক আছে, এরপর একটা 0 আছে। তো এটা কোনো কিন্তু ভ্যালু নাই, আসলে এটা অংশের কোনো ভ্যালু নাই, তুমি নিয়ে আসলা। এখন তুমি এখানে কি করবা? একটা ঘর পরে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বসাবা। ডান দিকে এক ঘর পর কি করতে হবে? দশমিক দিতে হবে। ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো ডান দিক থেকে এক ঘর পরে যদি আমি দশমিক দেই, এই দশমিকটা আমার এখানে চলে আসবে। ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিতে হবে। এই শূন্যগুলা যেগুলো আছে, শূন্য থাকলে এগুলোর কোনো আসলে ভ্যালু নাই। দশমিকের পরে আমি যদি আরো শূন্য দিই, এই শূন্যগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আমরা দিব না। ঠিক আছে, আমরা হচ্ছে এটা দিব না। তো এটা আউট করে দিলাম। এরপরে গুণন, আমি কয় ঘর পরে নিয়ে আসছি দশমিকটা? 1, 2, 3 ঘর পরে নিয়ে আসছি, এই জন্য 10⁻³ হবে। তো আমরা বৈজ্ঞানিক রূপে কিন্তু এই যে এইরকম আকারে প্রকাশ করতে পারছি। আর তোমাকে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে এর মানটা, এই যে এর মানটা উপরে দেখো, এই এর মানটা 1 এর চেয়ে কি হবে? বড় হবে। এখন অথবা 1 হবে, এর মানটা কিন্তু এই যে এর জায়গায় যে মানটা আসছে, এই যে এই মানটা হচ্ছে 1 এর চেয়ে কি হবে? বড় হবে অথবা সমান হবে, আর 10 অপেক্ষা ছোট হবে। এই সংখ্যাটা দেখো, 1 এর চেয়ে বড় হয়েছে এবং 10 অপেক্ষা ছোট হয়েছে, অথবা 1ও হইতে পারবে।
আর একটা অঙ্ক আমরা দেখি এই টাইপের, এমনিতে একটা বানাই করাই তোমাদেরকে। ধরো 1 5 2 3 0 এরকম একটা সংখ্যা দেওয়া আছে। তুমি এই সংখ্যাটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাও তাহলে নিয়ম হচ্ছে তুমি এখানে একটা দশমিক নিয়ে আসো। তো এই দশমিকের কোনো ভ্যালু নাই কারণ এরপরে 0 আছে। তো আমাকে ডান দিক থেকে বলা হয়েছে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিতে হবে। তো ডান দিক থেকে এক ঘর পরে যদি দশমিক দিই 1.523, এই জিরোটা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জিরোটা আমার লাগতেছে না। তাহলে আমি কয় ঘর পরে নিয়ে আসছি দেখো, গণ 1 2 3 4, তাহলে এখানে ইন্টু 10⁴ হবে। ওকে, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক নিয়ে আসতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, আমি আর একটা শিখাইতে শিখাইতে তোমাদেরকে বলি। ধরো 1 5 2 8 0 2 5 6 এরকম আছে। আমি হিসাব করতেছি কিন্তু এই দিক থেকে, কোন দিক থেকে, ডান থেকে বামে আসতেছি। ডান থেকে কোথায় আসতেছি, ডান থেকে বামে আসতেছি। যখন আমি ডান থেকে বামে আসতেছি, ধরো এখানে 0.0 নিলাম একটা, এই দশমিকটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতেছি, অর্থাৎ 1.5280256 নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে কয়টা ঘর সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তার মানে 10⁷ হবে। ডান থেকে বামে আসলে আমার এই যে সূচকটা যেটা আছে এটা পজিটিভ হয়, অর্থাৎ +7 হবে। কিন্তু বাম থেকে যদি ডানে যায় তাহলে মাইনাস হবে এই সূচকটা। এখন এটা আমরা আরো একটু প্র্যাকটিস করি। এখানে খ নম্বর অঙ্ক যেটা আছে, খ নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে দেখো 0.00051 এই দশমিকটা কিন্তু তোমাকে এক ঘর পরে, সার্থক অঙ্কের এক ঘর পরে নিয়ে যেতে হবে। এখানে সার্থক অঙ্ক তো শূন্য না, শূন্য তো সার্থক অঙ্ক না, এই সার্থক অঙ্ক হচ্ছে 5। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করে 5-এর এক ঘর পরে নিয়ে যাও, 1 2 নিয়ে গেলা, গুণন 10, কয় ঘর পরে গেছো, 1 2 3 4, তাহলে উপরে পাওয়ার 4 হবে, কিন্তু এটা বাম থেকে ডানে যাওয়ার কারণে মাইনাস হবে। বাম থেকে ডানে গেলে মাইনাস হবে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে একটা, ডান থেকে বামে যদি যায় তাহলে কি হচ্ছে, প্লাস হচ্ছে, আর উল্টাটা যদি হয় বাম থেকে যদি ডানে যায় তাহলে হচ্ছে মাইনাস হবে। আশা করি তোমরা এটা বুঝছো। ক খ শেষ আমাদের। এবার হচ্ছে গ নম্বর অঙ্ক করব। এটা তোমরা নিজেরাই পজ করে করে দেখতে পারো আমার সঙ্গে মিলে কিনা। দেখো গ নাম্বার 123.000 তাহলে এই দশমিকটাকে আমি এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ এক ঘর পরে নিয়ে আসতে হবে। তাহলে ডান থেকে বামে নিয়ে আসতেছি, 1.2300051 তাহলে আমি কয় ঘর পরে নিয়ে আসলাম, 1 2, তাহলে এখানে হবে 10 পজিটিভ হবে, কারণ এটা ডান থেকে বামে গেছে। ডান থেকে বামে গেলে এই সূচকটা কি হবে, পজিটিভ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরো কিছু ম্যাথ আছে আমাদের এখানে। দেখো এখানে 1 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, এখানে 4টা জিরো দেওয়া আছে, 0.1234 1 2 5, তাহলে এই দশমিকটা এই দিক থেকে এই দিকে যাবে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে। তাহলে 1.25, দেখো সার্থক অঙ্কের পরেই কিন্তু দশমিকটা নিয়ে আসছি। 1 2 5 এগুলো কিন্তু সার্থক অঙ্ক এবং এক ঘর পরে বসবে, সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করছি। এরপরে 10 হবে, আমি কয় ঘর নিয়ে গেছি, 1 2 3 4 5, তাহলে পাওয়ার কি হবে, 5 হবে, কিন্তু বাম থেকে ডানে গেলে এই সূচকটা ঋণাত্মক হয়ে যাবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এরপরে 2 নম্বর অঙ্ক 7580, তাহলে আমি এখানে দশমিক দেওয়া নাই, এখানে একটা দশমিক ধরে নিতে পারি, এই দশমিক ধরে নিলাম। আচ্ছা, এই শূন্যর কিন্তু কোনো ভ্যালু নাই, এটা আমি এই দশমিকটা দেখা যাওয়ার জন্য দিচ্ছি, আদার্স কোনো কাজ নাই। এখন আমি কোথায় নিয়ে আসবো, এইটা এক ঘর পরে, ডান দিকে এক ঘর পরে নিয়ে আসবো, 7.580, এই যে নিয়ে আসলাম আমাদের। তাহলে এখানে কি হবে, 10 কয় ঘর পরে নিয়ে আসছি, 1 2 3, আর পাওয়ার কিউ হবে, এটা কি হবে, পজিটিভ হবে। কেন হবে, এটা হচ্ছে ডান থেকে আমি কি নিয়ে আসছি, বামে নিয়ে আসছি, ডান থেকে বামে। তাহলে ডান থেকে বামে হলে কি হয়,
পজিটিভ হয়। আবার বলতেছি, ডান থেকে বামে হইলে পজিটিভ হয়। কথাগুলো নোট করে নাও, তাহলে বুঝতে পারবা। এরপরে আছে 3 নাম্বার। 3 নম্বরে বলা হচ্ছে 0.000215। তাহলে এখন আমাদের এই দশমিকটা বাম থেকে ডানে যাবে 215। তো এখানে আমাদের সার্থক অঙ্ক কিন্তু 2, তো 2 এর পরেই দশমিক দিতে পারবো। তাহলে 215। এখন এখানে কি হবে, 10 মাইনাস হবে, কেন বাম থেকে ডানে গেলে মাইনাস হয় কয় ঘর, 1 2 3 4, তাহলে -4 হবে। এরপরে 4 নাম্বার অঙ্ক। 4 নম্বরে বলা হচ্ছে 372 পরে শূন্য আছে 1 2 3 4 5 4 5। তাহলে এখানে আমাদের কোথায়, এই দিক থেকে এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ বাম থেকে ডানে নিয়ে আসবো। 3.72 এক ঘর পরে নিতে হবে এবং সার্থক অঙ্কের পরে দশমিকটা দিতে হবে, দিলাম। এরপর 10 গণঘর এখান থেকে এই পর্যন্ত 1 2 3 4 5 6 7, তার মানে পাওয়ার হবে 7 এবং পজিটিভ হবে। তাহলে আশা করি বুঝতে পারছো কখন এই পাওয়ারটা পজিটিভ হবে আর এই পাওয়ারটা নেগেটিভ হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখান থেকে এমসিকিউতে আসে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে আসেই। তারপরে এই কন্ডিশন গুলো যেটা আমি তোমাদেরকে শিখাইলাম, যে এইখানে যে মানটা আসবে 1 এর চেয়ে কি হবে, 1 এর চেয়ে এর মানটা বড় হবে অথবা সমান হবে। 1 এর চেয়ে এর মানটা বড় হবে অথবা সমান হবে, আর 10 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে। আর বৈজ্ঞানিক রূপে প্রকাশে আদর্শ রূপ কোনটা, a গুণিতক 10 টু দি পাওয়ার n। এখানে n বলতে কি বোঝায়, n বলতে n বিলংস টু z, অর্থাৎ পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত n। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিও, সাবস্ক্রাইব করিও চ্যানেলটা। থ্যাংক ইউ।